Music in association with Alloy Aluminium Furniture Limited. এত ভেবে কি হবে, ভেবে কে করেছে কি কবে, ভাবছি না যা হবে হবার। এতদিন পারিনি জানো তো আমি এমনই, বলতে চাই আজ এখনই বলে দিই। ভালোবাসি 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 ভালোবাসি। তপু ভাই, আপনার গানের কথার মতোই আমরা সত্যিই আপনাকে ভালোবাসি। ধন্যবাদ। আর দর্শক, আপনাদের ঈদ মোবারক। আমি নিশীথ সূর্য আজকের আয়োজন মিউজিকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আপনারা যে গান শুনলেন, যে গানের মধ্য দিয়ে যে শিল্পীকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য, তাকে আমি ভীষণ ভালোবাসি। মানে কি বলবো, আমার কিছু কিছু হয় না, আপনার খুব ভালো লাগার কিছু মানুষ থাকে, আসলে ওইভাবে বয়ান করে বোঝানো যায় না। আমার কাছে তপু ভাই ওইভাবে আমার সমসাময়িক হব, কিন্তু তপু ভাইকে আমি ভালোবাসি। ধন্যবাদ তপু ভাই, আপনাকে আমরা বলি যে আমাদের প্রজন্মের আপনি একজন সব্যসাচী গায়ক, সুগায়ক। আপনি গান লিখেন, সুর করেন। এই যে সব্যসাচী এবং আপনার যে গান সিলেকশন বলেন, ওইগুলো আমাকে আসলে ভাবায়। আর দর্শক, একটা জিনিস বলে রাখি, আসলে তপু ভাই জাগে আমি বলেছি যে নিভৃতচারী লাজুক টাইপের একজন ছেলে। তপু ভাই আসলে সচরাচর ওইভাবে আমরা টিভিতে আমরা দেখি না। তো আমি তপু ভাইকে ওই ভালোবাসার সেই যোগাযোগের জায়গা থেকে আমি ভেবেছি যে তপু ভাই রাজি হবেন আমার কথা, এবং আমি কৃতজ্ঞ আপনি এসেছেন। না না, মানে আমি আসলে সত্যি কথা সব এখন আর কি অত টিভিতে হয়তো যাইও না। একা একা থাকতে, আমার ফ্যামিলির সাথে থাকতে, গান বানাতে অনেক পছন্দ করি। এবং এই পিসটা অনেক দরকার, কারণ অনেক কিছু যখন থাকে আশেপাশে আসলে গানে কনসেন্ট্রেশন হয় না, বা নিজের যে ভাবনাগুলো ওগুলো ভাবা যায় না। আর ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট পারসনস। আপনার কথাবার্তা, আপনার চিন্তা আমাকে অনেক অনুপ্রাণিত করে এবং ভালো লাগে। এই জন্যই আসলে ছুটে আসা। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। যে তপু ভাইয়ের শুরুটা, এটা বিভিন্ন জায়গায় আপনি বলেছেন, কিন্তু আপনার যে ভাঙা বারান্দা, আপনার যে প্রথম গান, হ্যাঁ, আপনি স্কুলে থাকতেই আপনি লিখলেন সেই প্রথম গানটা, ওই গানটা দিয়ে, ওই গানের গল্পটা দিয়ে এবং গানটা শুনে আমরা একটু। আচ্ছা, হ্যাঁ, এটা আমি সত্যি কথা যেটা হচ্ছে, আমি এখনো মানে আমি আপনার মতোই অবাক হই যে আমি তখন ক্লাস 10-এ ছিলাম। ক্লাস 10-এ আমি এই গানটা লিখেছি, এবং আমি এখন চাইলেও এই গানটা, এরকম গান আমার লেখা সম্ভব না। এটা হতে পারে যে যত মানুষ বড় হয়, মানুষের মধ্যে থেকে সেই ভাবনার জায়গা অনেক ছোট হয়ে আসে। কারণ একটা কিছু লাইন লিখতে গেলে এখন আমার হাজার জিনিস চিন্তা করতে হয়। তখন হয়তো অনেক ফ্রি ছিলাম, অনেক কিছু চিন্তা ভাবনা না করেই আমি লিখে ফেলেছি আর কি আমার সত্যিকার ভাবনাগুলো। এই সত্যিকার মানে মানুষ বড় হলে আসলে ওই ইনোসেন্সটা নষ্ট হয়ে যায় মানুষের মধ্যে। হ্যাঁ, কিছুটা নষ্ট হতে থাকে। আমার মনে হয় যে আমারও এখন ওই অবস্থা, যে আমার আসলে নিজের প্রতি যে নিজের ভিতরে যে ইনোসেন্সটা, ওইটা অনেকখানি নষ্ট হয়ে গেছে হয়তো। এই জন্য এরকম গান আর আমার পক্ষে লেখা সম্ভব না। আমার ধারণা যে নিজের একটা রাস্তা যে খোঁজার জন্য যে আপনি নিজের সঙ্গে থাকছেন, আপনি পেয়ে যাবেন সেই রাস্তাটা। কিন্তু খুব ম্যাচিউরড আপনার লেখাটা ছিল, খুব ওই সময় আমি নিজে এখন চিন্তা করলে অবাক হই যে ওই সময় গান লিখেছিলাম আমি। ভাঙা বারান্দাটা হয়ে যায়। শিওর 2 লাইন ছোট করে করছি আর সব। আমি এক ভাঙা বাড়ির ভাঙা ঘরের ভাঙা বারান্দা, আমি পথের মাঝে খুঁজে পাওয়া টাকা দেখানা, আমি বিদ্যাসাগর মাইকেলেরই মস্ত বড় ভুল, আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্ত গাথা দুল, মুক্ত গাথা দুল। দেখো বাবু নামের বড় খোকা করতে পারে খুন, দেখো চেনে না কেউ মাঘ বৈশাখ, চেনে মার্চ জুন, দেখো চারিদিকে কত মানুষ, কত ব্যস্ততা, খুলেছে কেউ নতুন হিসেব, আজ কি হাল খাতা, আজ কি হাল খাতা।
যদি পথের রাজা পাজেরো দেখে ঈর্ষা হয়, তবে জেনে রেখো দু চাকার হিরো কম যে নয়। যদি সুন্দরী আজ তোমায় দেখে মুচকি হাসি দেয়, তবে মেনে নিও ছলনা তা প্রেমের বাসি নয়, প্রেমের বাসি নয়। আমি এই কালো পিচের সোজা পথের পুরনো পথিক, তাই বলছি না আমার এই কথাগুলো ঠিক। আমি দেখি যা শুনি যা বলিও যে তা, আমার বন্ধু রবে করার উতলা হাওয়া। মানে কিভাবে সম্ভব? ক্লাস 10-এর বাচ্চা? মানে আমি নিজে অবাক হই। ওই বাচ্চাটা কিরকম ছিল বলেন তো? খুবই ওই বাচ্চাটাকে আমি বলবো অনেক মানে এখনকার চেয়ে অনেক ভালো ছিল। অনেক ফ্রিলি চিন্তা করতে পারতো। সমাজের অনেক নেগেটিভ সাইড হয়তো সে তখনও দেখে নাই। সো অনেক পিওর সোল, একটা পিওর সোল ছিল। মানে ওই বালকটার নাম ছিল রাশেদ উদ্দিন আহমেদ, না? ওই বরিশাল ক্যাডেট কলেজের ওই বাচ্চাটা। ক্যাডেটরা সবাই আমাকে রাশেদ নামে চিনে। রাশেদ নামে, রাশেদ উদ্দিন আহমেদ। এক্স্যাক্টলি পুরো। তো আমি দর্শকদের একটা তথ্য জানাতে চাই। আমাদের তপু ভাই মানে রাশেদ উদ্দিন আহমেদ, উনি কিন্তু 1998 সালে স্ট্যান্ড করেছিলেন। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওই রাশেদ উদ্দিন নামটা ওই স্ট্যান্ড করলেন, মা বাবার মুখ উজ্জ্বল করলেন ঠিকই, কিন্তু ওইভাবে মানুষ আপনাকে তখনও চিনল না। চিনল কখন? যখন একটা নারীর পায়ের নুপুর নিয়ে আপনি আবিষ্কার করলেন, এক পায়ে নুপুর তোমার। এবং বাংলাদেশে মোটামুটি বাণিজ্য হলো কিন্তু, তাই না? তো কিভাবে এটা সম্ভব আসলে? কি দেখেছিলেন সেটা? এটা কিভাবে সম্ভব এটা বলা আসলে টাফ। এটা আমিও জানি না কিভাবে সম্ভব। আচ্ছা। যেটা হচ্ছে গিয়ে আমার গান আমার কাছে জাদুর মতো মনে হতো, ম্যাজিকের মতো। মিউজিকের চেয়ে এটা মনে হতো একটা ম্যাজিক। আর যে গিটার বাজাতো তাকে মনে হতো ম্যাজিশিয়ান। আচ্ছা। তো আমার একটা খুব প্রচণ্ড টান অনুভব করতাম আমি। একটা গান যদি ভালো লাগতো, আমি দেখা যেত ওই গানটা আমি প্রায় টানা 1 সপ্তাহ ধরে শুনতাম। বাসায় সবাই বিরক্ত হয়ে যেত যে একই গান বারবার শুনতে। ওই তালিকায় কিছু নাম বলবেন কি কি গান ছিল? ওইটা ইন্টারেস্টিং হচ্ছে আমার বাসায় তখন ক্যাসেট ছিল, ক্যাসেট প্লেয়ারে শুনতাম। এবং ক্যাসেট আমি কিনতাম না, আমার তো টাকা ছিল না। ছোট আমার ভাই কিনতো। তখন আমার বাসায় এখনও অনেক ক্যাসেট ছিল, তার মধ্যে আমার 4টা ক্যাসেট আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। একটা হচ্ছে গিয়ে অঞ্জন দত্তের যে অ্যালবামগুলো ছিল আমার। আচ্ছা আচ্ছা। অঞ্জন দার অনেকগুলো অ্যালবাম ছিল। তারপর হচ্ছে ব্রায়ান অ্যাডামসের একটা অ্যালবাম ছিল। তারপর মাইকেল জ্যাকসনের অনেকগুলো অ্যালবাম ছিল। তারপরে ছিল হচ্ছে গিয়ে লাকি আলির অ্যালবাম। লাকি আলির। এই 4 জনের গান আমাকে মানে অনেকগুলো অ্যালবামের মধ্যে এই 4 জনই আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে আর কি গানের প্রতি। এবং তাদের প্রভাবেই আসলে আমার নিজের গান লেখা সুর করা। তারপরে এক পায়ের উপরে আগে অনেকগুলো গান করেছি। হ্যাঁ, ওই গল্পগুলোতে আসবো আমরা, ধীরে ধীরে আসবো। কিন্তু আমার এই আলাপের মাঝখান থেকে আমার মনে হচ্ছে যে লাকি আলি বা অঞ্জন দত্তের কোনো গান কি আপনি 2 লাইন শোনাবার মতো আছে নাকি? লাকি আলিটা আমার মনে যাবে খুবই। হিন্দি গান? হ্যাঁ, এখন তো আবার হিন্দি গান গেলে না, গানের তো কোনো সীমানা নেই। এক্স্যাক্টলি, হিন্দি গান আমাকে ইনফ্লুয়েন্স করছে। আই হ্যাভ, এটা ডিনার গানের আসলে ভাষা নেই তো। 2 লাইন করছি একদম, এটা জীবনে করে নাই কোনো সময়। এটা এক্সক্লুসিভ আর কি। शाम सवेरे तेरे यादें आती है, आके दिल को मेरे यूं तरपाती है। ओ सनम तेरे प्यार की कसम, समझे ज़माना के दिल है खिलौना, जाना है अब क्या है दिल का फसाना। नजरों से अब ना हमको गिराना, मर भी गए तो भूल न जाना। शाम सवेरे तेरे यादें आती है, आके दिल को मेरे यूं
दफ्तर पाती है ओ सनम तेरे प्यार की कसम। খুব খুব আপনার কণ্ঠের মানে কণ্ঠে কিন্তু এই গানটা গিয়ে মানে গেছে আর কি। আপনি যখন লাকি আলির প্রসঙ্গটা আনলেন বা প্রথম গানটা যখন গাইলেন, আমার মাথার মধ্যে কিন্তু ভাবনাই ছিল আসলে অঞ্জন দত্ত, লাকি আলি দ্বারা আপনি মানে প্রভাবিত। এই গানটা কিন্তু শোনার পরে আসলেই বোঝা যাচ্ছে যে আসলে এই রাশেদুদ্দিন আহমেদ এই বাচ্চাটা এই 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 জনরা থেকেই এসেছে, তাই না? এটাও একটা আবিষ্কার আর কি। তবু ভাই একটা গোপন কথা কি বলবেন? মানে আমার মনে হয় হ্যাঁ, এই গানটা আমাকে যখন জিজ্ঞেস করে যে আপনার প্রিয় গান কোনটা, সবচেয়ে আমি বলি যে একটা গোপন কথা। আপনার প্রিয় গান? আমার করা সবচেয়ে প্রিয় গান। প্রিয় গান। একটা গোপন কথা ছিল বলবার বন্ধু, সময় হবে কি তোমার? একবার শুনে ভুলে যেও, বারবার ভুলেও কাউকে বলো না আবার। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকে। এতদিন ছিল সাধারণ, তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে। আধারে নীলিমা তোমাকে আজ খুঁজতে চায়, জানি না কোথায় পাবো তোমায়। একবার এসে দেখো আপনার গানে বন্ধুদের একটা প্রভাব আছে এবং আপনি একবার যে আপনি বলছেন যে বন্ধু বোঝে আমাকে, এটা কিন্তু খুব মানে কম মানুষ আছে যারা বন্ধুদের নিয়ে তৃপ্ত থাকে, কিন্তু আপনার এই গানের প্রতিটা পংক্তিতে পরতে পরতে বন্ধুদের প্রতি ভালোবাসা আছে। এটা কি বন্ধুদের দ্বারাই আপনি ওদের কারণেই লিখলেন? হ্যাঁ, ওদের আমার যেটা হয়ে গেছিল যে আমার বেশিরভাগ গানই হয়ে গেছে হচ্ছে প্রেমের গান। আচ্ছা। এবং এটা নিয়ে বন্ধুরা অনেক নাখোশ ছিল যে আচ্ছা তুই খালি মেয়েদেরকে নিয়ে গান করিস। সো আমি তখন আর সবসময় এটা অনেকদিন ধরে ওরা বলতো, আমাকে একটু খ্যাপাতোই আর কি মোটামুটি। সো আমি এই জন্য একটা আর্য ছিল যে বন্ধুরা আমাকে এই গানগুলো লিখতে ইনফ্লুয়েন্স করেছে বা যারা আমাকে সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে, সো কেন তাদের জন্য আমার কোনো গান নেই। সো এই গানটা আসলে ওইভাবে করা, এবং খুব কম সময় গানটা করেছি। এই গানটা নিয়ে আমার কোনো ইয়েই ছিল না, যে এটা আমি চিন্তা করছি আমার বন্ধুরা শুনলে আমি খুশি। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলে সে ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু বোঝে আমাকে। বন্ধু আছে আর কি লাগে, সুসম্পর্ক দুঃসম্পর্ক, আত্মীয় অনাত্মীয়, শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়, শত শত দূরের কাছে, বৈধ অবৈধ, হাজারো এসব সম্পর্ক ভাঙে থাকে বন্ধুত্ব। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু বোঝে আমাকে। বন্ধু আছে আর কি লাগে, আর কি লাগে। তপু ভাই কি সুন্দর। আহা, গানের আড্ডা তুমুল আড্ডায় আমরা আছি, বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা বিরতি নিচ্ছি, কিন্তু আমাদের প্রিয় তপু ভাইয়ের তুমুল সব জনপ্রিয় গানের গল্প আমরা শুনবো, গান শুনবো বিরতির ওপারে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। রংধনু গ্রুপ presents music in association with Alloy Aluminium Furniture Limited. দর্শক, ফিরছি আমাদের তপু ভাইয়ের কাছে। তপু ভাই,
আমরা যে গানটা শুনছিলাম বিরতির আগে তা তো বন্ধুদের নিয়ে, কিন্তু মেয়ে বন্ধুদের নিয়ে কোনো গান আছে কি? মানে আমি আলাদা করতে চাচ্ছি না পুরুষ বন্ধু মেয়ে বন্ধু, কিন্তু আপনার একটা চমৎকার গান আছে মেয়ে বন্ধুদের প্রসঙ্গ নিয়ে। এই গানটা আপনি গানে গানে বলতে পারেন, কিন্তু তার আগে একটু ছোট করে যদি বলেন আর কি গানটা কিভাবে লিখলেন। আমার মানে বেশিরভাগ গানই তো মেয়েদেরকে নিয়ে। আমি আর মেয়ে বন্ধুদের নিয়ে গান আছে, মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি। এটা একটা অবজারভেশন যে আমাদের ফ্রেন্ড সার্কেল, এটা আমার মনে হয় যে আপনিও এই সেম জিনিস এক্সপিরিয়েন্স করছেন, যে একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রথমে সবাই বন্ধু বন্ধু, তারপরে কিছু জুটি হয়তো আলাদা হয়ে বেশি হয়ে যায়। মানে ইউনিভার্সিটিতে এই জিনিসটা বেশিরভাগই দেখা যায় আর কি, এবং সবাই এই স্টেজটা পার করবে। এবং তখন আমার আশা যে এই গানটা একবার হলো তারা হয়তো ডেডিকেট করবে তাদের ভালোবাসার মানুষ। তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, কখনো কি আমার ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি, নাকি ভেবে নেব আজ তুমি আমায় চেনোনি। ভালো লাগে না তোমায় কথা বলেছি বারবার, তোমার মন ভেঙে যাবে ভেবে এসেছিলাম আমি, আবার সবই ছিল ভালোবাসা, বুঝলে না বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা। তবু ভাই আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি গিটারটা মানে যে শিখলেন, গিটারে নিশ্চয়ই একজন শিক্ষক ছিলেন, বা আজকে কিছু বলবেন ওনার সম্পর্কে? গিটার আসলে ওইভাবে আমি স্পেসিফিক সত্যি কথা কারো কাছে শিখি না। আচ্ছা, এটা একদম একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম, ওইখানেও এক সপ্তাহ মনে হয় ক্লাস করা হয়নি। আচ্ছা, কিন্তু ওইভাবে স্পেসিফিক আসলে আমি কোনোভাবেই শিখিনি। আমি আমার ফ্রেন্ডস তখন অনেকেই মিউজিক করতো, আমি তখন আর কি আমার ওই ফ্রেন্ডদের কাছ থেকে কর্ড নিয়ে আসতাম, যে কয়টা কর্ড শিখতাম ওই কয়টা দিয়ে একটা গান বানানোর চেষ্টা করতাম। এইভাবে আসলে শুরু করা। মানে তখন কি মানে ক্যাডেট কলেজে পড়তেন? তখন আমি মাত্র এসএসসি ওই যে স্ট্যান্ড করেছিলাম, আমার বাবা এতই খুশি হয়েছিল যে আমাকে জড়িয়ে ধরে প্রায় আধা ঘন্টা উনি কান্না করেছেন, এবং তারপর জিজ্ঞেস করছেন তুমি কি চাও বলো। এবং তার আগে তো আমার সেই ম্যাজিক ওয়ান্ডের মানে ম্যাজিশিয়ানের সেই যন্ত্রের কথা মাথায় ছিল। তখন আমি গিটারটা চাই, এবং সেই এসএসসির সেই ছুটিতেই আসলে আমার এই গিটারে হাতের খড়ি হয় আর কি। আপনার আব্বা দিয়েছিলেন? আমার বাবা দিয়েছিল। আমরা আপনার আব্বাকে, আপনার আব্বা আম্মার নাম নিবেন এবং আমরা ওনাদেরকে শ্রদ্ধা জানাই এরকম একজন গুণী সন্তান জন্ম দেওয়ার জন্য। আপনারা দুই ভাই এক বোন। হ্যাঁ, সবার নাম একটু নিতে পারেন, আজকের অনুষ্ঠানে থাকুক আর্কাইভ হয়ে। আমার বাবা উনি গত বছর উনি আসলে উনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে, এবং খুব আনএক্সপেক্টেডলি। ওনার নাম হচ্ছে শামসুদ্দিন আহমেদ, আর মা হচ্ছে খালেদা খানম, আমার ভাই হচ্ছে সাইফুদ্দিন আহমেদ, আমার বোন আয়েশা আহমেদ, আর আমি হচ্ছে রাশেদউদ্দিন আহমেদ। সব আহমেদ। আর তো তপুর সাথে ভাইয়ের নাম কি এরকম কিছু? ও হ্যাঁ, তপুর সাথে হচ্ছে আমরা তিন ভাই বোন হচ্ছে তপু, অপু, পাপ্পু। আপার নাম পাপ্পু, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এবং আম্মা দেখা যেত যে ডাকার সময় আমাকে ডাকতো পাপ্পু, ভাইকে ডাকতো তপু, মানে গুলাই ফেলতো আম্মা নিজে আর কি। আচ্ছা, কি সুন্দর একটা পরিবার না, মানে একটা মধ্যবিত্ত পরিবারের যে সৌন্দর্য, এই কারণেই কিন্তু আপনার এই লিখনীগুলো আসছে আর কি, আমার ধারণা। ট্রু পরিবার কিন্তু খুব বড় একটা শিক্ষার জায়গা। হ্যাঁ, আমার বাবা তো ডিফেন্সে ছিলেন, সো ওনার কিন্তু ডিফেন্সে মানুষের কিন্তু ওরকম টাকা পয়সা থাকে না, এবং আমাদের দেখা গেছে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে থাকতে হয়েছে, পোস্টিং এর চাকরি, হ্যাঁ, কোয়ার্টারে জীবন থাকা হয়েছে, এক নতুন পরিবেশ, নতুন বন্ধু, নতুন স্কুল, অনেক মানুষের সাথে মেশা হয়েছে। প্লাস এমন বাসায় ছিলাম, যেমন কুমিল্লায় আমাদের কটিলা মোড়ে আমাদের একটা বাসা ছিল, আব্দুর রহিম রোড। আচ্ছা, রোডের উপরে ছিল আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট বাসা ছিল, মানে আর আশেপাশে অন্য বাসা নেই। আচ্ছা, আশেপাশে এত গাছ, সব ধরনের গাছের সাথে পরিচয় আমার ওখানে হয়েছিল। এবং যখন ঝড় হতো যে আকাশ কালো হয়ে গেছে, আমি দেখা যেত মাঠের মধ্যে সেই গাছের নিচে দাঁড়িয়ে সেই ঝড়টাকে উপভোগ করছি। সো এগুলো আসলে মিস করি এখন। আমি ঢাকায় এইসব একদমই পাই না, ছাদে চলে যায় ঝড় হলো,
তারপর ঝড়ের জন্য যে আকাশটা থাকে ওইটা খুব লিমিটেড আকার, আশেপাশে বিল্ডিং থাকে, So আর সেই ওটা তো একটা খোলা- গাছের নিচে, গাছের নিচে ওপেন স্কাই, সো ওই জিনিস আসলে এখন খুব আমি এখানে মিস করি আর কি। তবু ভাই আপনাকে মন খারাপ করে দিয়েছি নিশ্চয়ই একটুখানি আমি আমার যাই হোক, ইটস ওকে, এটা আমাদের জীবনেরই অংশ, অংশ। যে আমরা অনেক আপনার কিছু- আপনার আব্বার কোনো প্রিয় গান আছে যে গানটা আপনি এই মুহূর্তে যদি গাইতে চান? আমার আব্বা অনেস্টলি হচ্ছে ওরকম ভাবে গান সে বোদ্ধা না, কিন্তু সে আমার চাওয়াটাকে সব সময়, আমার এখনো মনে আছে যে তার যদি প্রিয় গান বলি সে ডেফিনেটলি এক পায়ের উপর। কারণ একটা ছোট্ট কাহিনী বলছে, সেটা হচ্ছে গিয়ে আমি যখন গানের রেকর্ডিং করছিলাম তখন সে চিন্তিত থাকতো, কারণ তখন আমি মাত্র এইচএসসি শেষ করেছি, আমার রেকর্ডিং তখন শুরু হয়েছে, এবং দেখা যেত বাসায় আসতে দেরি হতো, এবং সে মাঝে মধ্যে বলতো যে তুমি যে গান টান করো এটা গান করে কি হবে ভবিষ্যতে। আমি বলছি আব্বা ভালোবাসার জন্য একটা গান করতেছি, এই একটা করেই শেষ। মানে বুঝতাম যে সে এটা নিয়ে চিন্তিত, সে পড়াশোনা করতে বলতো সবসময়। তারপরে আমিও চিন্তা করছি যে আব্বা যেহেতু এত টেনশন করেন, সো আমার মনে হয় যে আর এই একটা গান রেকর্ড করেছে এক প্যান উপর প্রথমে। তারপরে হচ্ছে কি একদিন গাড়িতে করে যাচ্ছি আমি, সো তখন বাবাও ছিল সাথে, রেডিও তখন এফএম আমাদের প্রথম এসেছে নতুন নতুন, এবং তখন রেডিওতে আমার এক প্যান উপর বাজতেছে। আচ্ছা, তো আব্বা বলে এটা না তোমার গান? আমি বলছি যে হ্যাঁ এটা আমার গান। সে তো গাড়িতে যতক্ষণ ছিলাম কন্টিনিউয়াস ফোন দিয়ে গেছে আমার যত তার ফ্রেন্ড আত্মীয় স্বজন, এই তপুর গান বাজতেছে রেডিওতে। তো এটা আসলে একটা অ্যামেজিং ফিল। এরপর থেকে হ্যাঁ, সে আমার যত অনুষ্ঠান টিভিতে গিয়েছে, যত জায়গায় আমি গিয়েছি, সে মনে করেন যে সে সব সময় সবগুলো দেখেছে, এবং মানুষজনকে বলছে যে এই তো পুরো অনুষ্ঠান আছে। আমার কিন্তু লজ্জায় লাগতো পরের দিকে, কারণ এই অনুষ্ঠান করাটা তখন আমার জন্য আর সেই নতুন এক্সাইটমেন্ট কিছু না, নাই। হ্যাঁ। সো কিন্তু তার উৎসাহ, সে মৃত্যুর আগ পর্যন্ত সে একই উৎসাহে আমাকে সে আর কি আমার এই অ্যাচিভমেন্টটাকে সে অ্যাপ্রিসিয়েট করছে আর কি। সো এটা আসলে আমার বাবার জন্য করছি আজকে। এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি? বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা, আমার ছোট তরি বলো যাবে কি? নয় মিছে আশা, নয় শুধু ভালোবাসা, নয় অকারণ প্রেমে অন্ধ, জানি তুমি আমি আমাদের তোরে আজব এক বন্ধুত্ব, আমার ছোট তরি বলো যাবে কি? এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি? আমার ছোট তরি বলো যাবে কি? আমার ছোট তরি বলো যাবে কি? থ্যাংক ইউ। তবু ভাই আপনি তো গায়ক ছিলেন, কিন্তু আপনাকে তো নায়কও হতে হলো, তাই না? এই জার্নিটা কিভাবে হলো? নায়ক আসলে এটা আমার জানেন, এটা মোস্তফা সরোয়ার ফারুকী উনি আমাকে আসলে
মনে করেছেন যে আমি অ্যাক্টিংটা পারবো। আচ্ছা, এরকম ইন্টারভিউ দেখে নাকি সে ইন্টারভিউ আমার কিছু কনসার্টও দেখেছেন উনি, দেখে আচ্ছা। তারপর উনি চিন্তা করছেন যে আমাকে ওই ক্যারেক্টারটা আমি করতে পারবো। এবং এটা আসলে উনি যখন আমাকে ফার্স্ট বলেন, আমি আসলে আমার জন্য খুবই একটা কি বলবো যে আনএক্সপেক্টেড একটা জিনিস ছিল যে অভিনয় করা, তাও আবার মুভিতে। হ্যাঁ, আমি প্রথমে তার কাছ থেকে সময় চাই যে ফারুকী ভাই আমাকে সময় দেন, একটু চিন্তা করি, আমার পরিবার আমার বন্ধুদের সাথে কথা বলি। তারা বলছে যে অবশ্যই, তাই সে যদি মনে করেন তো তুই পারবি আর কি। তারপরেই করা হয়। এবং একটা টিম ছিল, খুব সুন্দর টিম, ছবিয়াল টিম ছিল। তাদের প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ইন্সপায়ার করেছে, অনেক সাপোর্ট দিয়েছে। মোশাররফ করিম ছিলেন, তিশা ছিল, সো সবাই আমাকে অনেক হেল্প করেছে। সবার হেল্পে আসলে জিনিসটা করা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা হয়ে গেছে। আর পরবর্তীতে করি নাই, কারণ আমি আসলে অভিনয়টা খুব কঠিন একটা জিনিস আমার কাছে মনে হয়। এবং এই কঠিন জিনিসটা আমার পক্ষে করা, আসলে একটা ক্যারেক্টার হয়তো করা সম্ভব, কিন্তু বিভিন্ন ক্যারেক্টার যদি দেওয়া হয় তাহলে আসলে এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। তো ভাই আমরা আবারও গানের প্রসঙ্গে আসি, যে আপনি যতটুকু জানি যে আপনি অন্যের সুরে বা অন্যের কথায় গান করেন না। কোনো গান কি করেছিলেন? হ্যাঁ, গান কিছু করেছি অন্যের কথা সুরে, তবে বেশিরভাগ যেটা করেছি প্রিন্স মাহমুদের কথা সুরে করেছি। উনি আমার মনে হয় যে আমরা যারা বড় হয়েছি 90s কিড যারা আছি, তারা সবাই ওই সময় তার গান শোনেনি এমন কোনো মানুষ নেই। এবং সেই এক একটা গান তার এক একটা আশ্চর্যজনক সৃষ্টি ছিল, যেটা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আজও বিদ্যমান। এবং বাচ্চু ভাই, আমাদের জেমস ভাই, এদের অনেক পপুলার গান ওনার মাধ্যমে সৃষ্টি হয়েছে। সো হি ইজ অ্যান অ্যামেজিং, কী বলবো যে সুরকার, গীতিকার। এখনও সে গান করে যাচ্ছে, এখনও হিট করছে তার গান। সো এটা আসলে একটা এরকম মানুষ খুব আমাদের বাংলাদেশের খুব কমই আসে আর কি, এত ক্রিয়েটিভ একজন। এটা অনেকে হয়তো অনেক ধরনের পছন্দ থাকে, কিন্তু আমার কাছে ন্যান্সির গলায় মনে হয় অনবদ্য একটা গলা। তপু ভাই, প্রিন্স ভাইয়ের এই গানের মধ্যে দিয়ে আমরা আজকের আয়োজন মানে শেষ করি, ইতি টানি। আর আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি, তারপর আপনার সঙ্গে কথা বলছি। দর্শক, আমার তো খুবই ভালো লেগেছে আজকের আড্ডা। আমার ধারণা নিশ্চিত আপনাদেরও ভালো লেগেছে। এই লাজুক নিভৃতচারী রাশেদ উদ্দিন আহমেদ, যিনি আমাদের পাশের বাড়ির তপু হয়ে উঠেছিলেন তার গানের মধ্য দিয়ে, কী সব অনবদ্য সৃষ্টি করেছেন এই তপু। আমরা তপু ভাইকে ভালোবাসি, তার বাংলা গানকে ভালোবাসি। তপু ভাই, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি এসেছেন। আমি তো দারুণ খুশি। আমি আপনার প্রতি আমার ভালোবাসা থাকলো। আপনার গানের, আপনার সৃষ্টিকর্মের আপনার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। এবং আমার অনেক ভালো লাগলো, মানে আমাদের দুজনের কি বলবো, যেমন চিন্তা ভাবনা অনেক দিক দিয়েই মিলে যায়। সো এই জন্য আলাপচারিতাটাও অনেক মানে আমার জন্য সহজ হয়েছে। জি ভাই। সো আমাকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। আমাকে আপনারা ডেকেছেন এবং আই এম রিয়েলি অনার্ড। থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে প্রিন্স ভাইয়ের গান দিয়ে শেষ করি। প্রিন্স ভাইয়ের জন্য এই গান। প্রিন্স ভাই অনেক খুশি হবেন, ওনার গান কাভার করলে উনি খুব খুশি হন। হারাবো হৃদয়ে টানে ভালোবাসার একটু মানে, ইচ্ছে করছে দুজন মিলে খুঁজি আবেগী মেঘের ভেতর পৃথিবীর সব আদর। তুমি হবে আমার ভেবে দু চোখ বুঝি, প্রজাপতির হৃদয়টাই আমাতে নেই। এ যে কি হলো আমার, কোথায় আমি ভাসি। তোমাকে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি। Rondhanu Group presents music in association with Alloy Aluminium Furniture Limited.